এভাবে অনেক পিটাইছে। মানুষকে এভাবে অত্যাচার করে না। কিছুই শুনতে পাইতাম না ওই রুমটার ভিতরে। ওই যে সময় টর্চার করার সময় হইতো ওদের একজন আসতো এই রাসেলকে, তখন ভিতরে একটা আতঙ্ক কাজ করত। একটা মামলার ভিতরেই 3টা মামলা এই 17ই আগস্টই, যে এত অত্যাচার করবে একটা গণতান্ত্রিক দেশে, এটা কিভাবে সম্ভব? আমি হাসানুল হক রাসেল। আমি রাজনীতিতে ঢুকছি আমিনুল হক ভাইজানের নেতৃত্বে রাজনীতি করি, গোলাম কিবরিয়া ভাইজান ওনাদের দুইজনের নেতৃত্বেই আমি রাজনীতি করি, যুবদল করি। তাদের সব মিছিল মিটিংয়ে যাইতাম। একটা টাইম স্বৈরাচার সরকার ফেসিস্ট শেখ হাসিনা উনি যে কাজগুলো করছেন, ওনার যে মানে কি আত্মা আছে না, প্রেতাত্মা, ওনারা যে এখানে আমাদের 3 নং ওয়ার্ডের যারা ছিল এরা কি করতো, আমার খুবই যেরকম পুলিশ দিয়ে, তারপরে বাসায় একটা অনুষ্ঠান ছিল ওই সময়, আমার বাসায় আমার ছোট ভাইয়ের মানে ছেলের মুসলমানি ছিল অনুষ্ঠানে, তখন আমরা সবাই পলাতক। আমরা কিন্তু বাসায় কেউ ঘুমাইতে পারতেছি না। ইভেন আমার ছোট ভাইকেও কয়েকবার নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে আমার বোনকে কিন্তু ধরে নিয়ে গেছিল পল্লবী থানায়। না না, এরা কোনো রাজনীতি না, এরা জব করে, বোন তো ঘরে থাকে। ওর হাজবেন্ডেরও সমস্যা হয়েছে যে তোমার ভাইদের জন্য তুমি কেন জেল খাটবা। তো এমন একটা সময় হয়ে গেছে যে আমরা রাজনীতি বিএনপিকে ভালোবাসি, তার জন্য ফ্যামিলিগতভাবে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের ভয় পাইতো যে আমাদের বাসায় থাকবি আজকে রাত্রে, মানে ওরা একটা আতঙ্কে থাকতো। দেখা গেছে এলাকায় থাকতে পারি না, একটা ফ্রেন্ডের বাসায় কয়দিন থাকা যায়। তো দেখা গেছে একটা আত্মীয়র বাসায় গেছি, একদিন পরেই বলতেছে দেখ রে, তুই যদি থাকোস কোন সময় আবার আইসা আমাদের হামলা টামলা করে মান সম্মানের ভয়ে। দেখা গেছে বলতে পারে না, তাও আবার বইলা ফালায়, তখন ওইখান থেকে চলে আসতে হয়। তো অনেক কষ্ট করছি, অনেক রাস্তায়ও ঘুমাইছি। দেখা গেছে আজকে ওর এক ফ্রেন্ডের বাসায় আছি, আত্মীয় আইসা বসে, তো কি করব, তো তাৎক্ষণিক বাইরে রাস্তায় ঘুরতেছি। তো 17ই আগস্টে আমার সাথে জীবনে একটা সবচেয়ে বড় মানে কষ্টের বিষয়, যেটা আমার বিষয়, মানে এটা আমার বলাও যায় না, যে বলতে গেলে আমার দেখেন আমার লোম সব দাঁড়ায় গেছে। আসলে আমি এটা বলতে হয় না। 17ই আগস্টে আমার সাথে যেটা হয়েছে, আমরা ভিতরে গেছি জিয়াউর রহমান সাহেবের মাজারে, তো ওইখানে ফুল দিতে যাব আমরা। তো আমিনুল হক ভাইজান ওনারা আসেনি এখন, তা আমরা আগে। তো হঠাৎ শুনি গোলাগুলির শব্দ, পুরো আতঙ্ক। হঠাৎ করে দেখি পুলিশ, এই মাফিয়া পুলিশগুলা সবাই গোলাগুলি করতেছে। হঠাৎ কোনো সমস্যা নেই, আমরা যাবো জাস্ট ফুল দিয়ে চলে আসব, এইটাই আমাদের কিছু, আমাদের কোনো লাঠি নাই হাতে, কারো কাছে কিছু নাই। হঠাৎ গোলাগুলির শব্দ, ভিতরে শুনলাম আমিনুল হক ভাইজান গুলি বিদ্ধ হয়েছে, অনেক গুলি খাইছে। কেউ বলতেছে উনি মনে আর নাই, বা বাইচা আছে না মরে গেছে, এই অবস্থা। তো আমরা শুই না, খুব খারাপ লাগলো যে একটা প্লেয়ার, জাতীয় দলের এত গর্ব করা একটা প্লেয়ার বাংলাদেশের জন্য, উনি এইভাবে অত্যাচার হবে। আবার অনেক মারধর করছে। যাক, তারপরও উনি একটু মানে এখান থেকে, তারপরও যে মাজারে ফুল দিতে আসছি দিবই, আমিনুল হক ভাইজান ওই প্রতিজ্ঞায় আবার রওনা দিল মাজারের দিকে। তো এট আ টাইম আমিনুল হক ভাইজানকে আবার অ্যারেস্ট করলো। আমরা মাজার থেকে দেখতেছি যে ভাইজান পারতেছে না আসতে, হাত দিয়ে আমাদের করতেছে, ইশারা দিতেছে। তারপরে আমরা কি করলাম, 20-25 জন একসাথে গেলাম, যা পুলিশকে রিকোয়েস্ট করে, মাফিয়া পুলিশদের রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলাম ভাইজানকে। আনার পরে ফুল দেওয়া শেষ। উনি কি তখন আহত অবস্থায়? হ্যাঁ, ওনার পুরা বডিতে গুলি এবং রক্তাক্ত অবস্থা। ওই সময় আমার কিছু হয় নাই। তো আমরা আবার ফুল দিয়ে চলে আসতেছি, হঠাৎ করে এই মাফিয়া পুলিশগুলো আবার মানে আমাদের টার্গেট করে অ্যাকশন শুরু করলো। এইভাবে মানুষ মারে না। এদেরকে যেভাবে শেখানো হয়েছে এই স্বৈরাচার সরকার থেকে, আসলে এদেরকে বলা হয়েছে যে এইভাবে মানুষ মনে করবা না, তোমরা পুলিশ, তোমরাই সব, সাধারণ জনগণ কিছু না, এইভাবে বইলা তাদেরকে পাঠানো হয়েছে। তো ভাইজানকে নিয়ে আমরা আসতেছি, ভাইজান হাঁটতে পারতেছে,
তা আমরা কয়েকজন 10-12 জন ছিলাম ভাইজানের সাথে, আমি তার সাথে ছিলাম। সে আমার কাঁধের উপরে হাত দিয়ে আসতেছে। হঠাৎ করে আবার আসলো প্রশাসন, আইসা কি করলো, আবার লাঠিচার্জ শুরু করলো। তো আমারে ভাইজান ধইরা রাখছে, 10-12টা পুলিশ আইসা এলো পাতারি পিটানো শুরু করলো। এর ভিতরে ধরেন আমাকে মানে গরু পিটায় না যেভাবে ভাই, এইভাবে অনেক পিটাইছে। মানুষকে এইভাবে অত্যাচার করে না। এরা যে চিন্তা করছে আমারে মারার পরে, 10-12 জন পুলিশ আমাকে এমনভাবে মারছে, টর্চারিং করছে, করার পরে মানে মরা লাশের মতো আমার টাইনা হেসরা। আমার একটা টি শার্ট আছে, টি শার্টটা মানে এখনও আছে আমার মামলায়। আমি 3 নাম্বার আসামি এই মামলাটায়। ইভেন আমার এই পাটা পুরো অবশ করে দিছিল। শেরে বাংলা থানায় নিয়ে যাওয়ার পরে উপরে রাখছে, ফ্যামিলির কাউকে আসতে দেয়নি। পরের দিন আমরা হঠাৎ করে আমাদের বলতেছে যে তোমাদের কোনো ভয় নাই। আমরা বলতেছি দেখেন আমাদের ট্রিটমেন্টের দরকার, সবাই রক্তাক্ত অবস্থায়, আমি দাঁড়াইতে পারতেছি না, সবাই রক্তাক্ত অবস্থায়। এখানে অনেক ছিল, রাজ্জাক ভাই ছিল, SM শামসুল ভাই, তুহিন ভাই, অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিল। আমাদের নামে মামলা দিল মেট্রো রেলের কাজ চলতেছে, এখানে আমরা ভাঙচুর করছি, পুলিশের উপরে হামলা করছি। তারপরে এই কি রাষ্ট্রীয় যন্ত্রাংশ আরও কি অগ্নি মানে যেগুলোর নামও জানি না, বোমা, বিস্ফোরক মামলা, আরও কি জেলখানায় যায় এখন অনেক কিছু শিখছি, বিস্ফোরক বলে। তারপরে অনেক মামলা হয়েছে আমাদের না। আমার বাচ্চাগুলা এখনো ভয় পায়। ইভেন এই স্বৈরাচার সরকার পতনের 2-3 মাস আগে আমার বাসায় ডিবি আসলো। মনে হচ্ছে আমি এই বাংলাদেশে সবচেয়ে বড় টেরোরিস্ট। কাজ শেষে আমার বাসায় আসছি 12টার দিকে, 22-23 জন ডিবির লোক। ওরা কি করছে, গেট ভাঙা আমার ঘরে ঢুকছে। তো আধা ঘন্টার মতো ওরা মানে পুরা তল্লাশি কইরা বাসায় পায় নাই প্রথম, পরে আবার নিয়ে গেছে। তখন আমার ছেলে আর আমার মেয়ে এমনভাবে ভয় পাইছে, স্বাভাবিক। আমার ও বলতেছে আমার বাবা তো সন্ত্রাসী করে না, আমার বাচ্চা এতটুকু 12-13 বছর বড়টা, ও পা ধরছে। এই ডিবি লোকটা আসছে, ডিবির অফিসার, ওনার পা ধরছে যে আমার বাবাকে নিয়েন না। ওটা বলতেছে না, আমি লুঙ্গি পরা অবস্থায়, একটা সেন্টু গেঞ্জি, ওই অবস্থায় আমাকে ডিবি অফিসে নিয়ে যায় কোনো কথা নেই। প্রথম নিয়ে গাড়ির ভিতরে চট থাপ্পড় তো দিছে, তারপরে ডিবি অফিসে একটা রুমে নিয়ে যায়, একটা চেয়ার ছিল ওইখানে বসায়, মুখটা আগে কি করে কালো একটা কি যেন দিয়ে করে আটকায় দেয়, একটা ব্যাগের মতো মেবি। তারপরে মারধর শুরু করে। কারণ এইখানে মনে হয় কি বিশাল বড় মানে জিআই পাইপ টাইপ এগুলো দিয়ে মনে হয় বাড়ি দেয়। কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। আর চোখ বন্ধ। অকথ্য ভাষায় গালাগালি, মানে এই গালাগালিগুলা মা বাবা এবং আমিনুল হক ভাইজান, গোলাম কিবরিয়া ভাইজান, ওনাদের বলতেছে ওরা কই তোর বাবা, এরকম করে। মানে আর কিছু বলতে পারতেছি না, যে ল্যাঙ্গুয়েজগুলা ওরা ইউজ করছে। ধরেন অনেক মারধর করছে আমার। ওইটা তো বাসা বাড়ি হয়ে গেছে একটা সময় জেলখানা দেখা গেছে। ওই জেলখানায় গারদ ঘরে আসলে ওই 2টা লোক সবসময় থাকতো, 2-3টা রুমে যে যারা লেখে নামগুলা, ওরা কিরে আবার আইসোস ভাই কপাল, মানে উনি দেখলে আমাদের চিনে যে ওরা বিএমপি করে থাকে। কারণ উনি জানে যে মাসে 2-3 বার পরে এরা আসে, তো উনিও আমাদের চিনতো। আর ওনার কণ্ঠটা অনেক মোটা ছিল গারদ ঘরে, উনি ডাক দিত। আর ওই আমাদের কাগজ আসলে উনি আগেই বলে, এই রাসেল তোর কাগজ আসছে আয়। মানে কতবার যেতে মানে হয়েছে? অনেকবার, আসলে এটা বলা যায় না। আমি এই যে 3 নাম্বার আসামি,
একটা মামলার ভিতরেই 3টা মামলা। এই 17ই আগস্টই 2021 সালে আমি জামিন পাইছি, আবার জেলের ভিতরে জেল খাটছি। এটা তো আপনারা সাংবাদিকরা জানেনই না। অনেকে জেলের ভিতরে জেল খাটছে বিএমপি যারা করে। আমরা ছিলাম চিড়াখানার একটা জন্তু, জেলের মানে জেলের প্রাণী। ভিতরে জেলখানা আসলে এটা তো জাতি জানতে চাবে এটা কেমন। এটা মানে ধরেন জেলখানায় সবাই যারা মাদক মামলা আছে, অস্ত্র মামলা আছে, সবাই ঘুরতে পারতেছে। সবাই ওইখানে ক্যান্টিন আছে, সেলুন আছে, চুল কাটতে পারতেছে, ঘুরতে পারতেছে। কিন্তু যারা বিএমপি করে, তাদের জন্য আলাদা জেল। ফাঁসির আসামিরা যেখানে থাকে, বিএমপির আসামিরা ওইখানেই থাকে। ওয়াশরুম আছে এতটুক, ওইখানে আবার এতটুক একটুখানি 1 হাত হবে, ওইখানে গোসলের ব্যবস্থা। আর ওইখানেই আবার এই অল্প একটু হবে রুম, ওইখানে আমাদের দেয় 12 জন করে। মানে ওই যে কি বলে ইলিশ ফাইল নাকি, ওইভাবে মানে একভাবে আমরা এইভাবে ঘুমাইতাম। আমরা বাইরে যেতে পারতাম না, 24 ঘন্টায় জেলে ছিলাম, মানে জেলের ভিতরে জেল। মানুষ দেখতাম হাঁটতেছে, ঘুরতেছে। তারপরে জেলের ভিতরে একটা সিস্টেম ছিল ফোন কলের ব্যবস্থা। যারা বিএমপি করতো তাদের কোনো ফোন কল দেওয়া যাবে না। মামলা তো গাইবি মামলা, এগুলা অগণিত। 2014 সালে, তারপরে ওর পর থেকে যতগুলা মামলা হয়েছে জানিও না, মানে মামলা 20-25টা হয়ে গেছে আলটিমেটলি এই স্বৈরাচার সরকার যাওয়ার পরে। বাসায় ফ্যামিলি নিয়ে যে ঘুমাইতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ। আয়না ঘরটা হলো ডিবি অফিসে, তো আমাদের অ্যারেস্ট করার পরে ওরা মুখ কালো কাপড় দিয়ে বাইধা রাখে। তখন আমাদের বুঝতে পারি যে লিফট দিয়ে আমরা 5-6 তলায় উঠতেছি, মানে সিঁড়ি দিয়ে হঠাৎ করে লিফট দিয়ে উঠতেছি। উঠার পরে একটা রুমে নিয়ে যায়। রুমটা ছোট, বেশি বড় না, ছোট একটা ওয়াশরুম আছে। ওইখানে কোনো শব্দ থাকে না, মাঝে মধ্যে গাড়ির শব্দ শোনা যায়। ওটা ডিবি অফিসে, মানে একটা জানলা আছে ছোট, ওইখান দিয়ে মাঝে মধ্যে দেখতে পারতাম। ওইখানে আরও অনেকে ছিল মেবি, কারণ ওইখানে অনেক কিছু লেখা ছিল, আরবিতে লেখা ছিল, বাংলায় অনেক কিছু লেখা ছিল। ওইখানে এমন একটা অবস্থা যে কেউ থাকতো না, কোনো কিছুই শুনতে পাইতাম না ওই রুমটার ভিতরে। ওই যে সময় টর্চার করার সময় হইতো ওদের, একজন আসতো, এই রাসেলকে, তখন ভিতরে একটা আতঙ্ক কাজ করতো যে এই নাকি ডাইকা নিয়ে মারবে। তো একজন আসতো, একজনের শিফট চেঞ্জ হইলে আবার আসতো। কেউ আইসা ছবি তুলতো, যে ছবিটা আরেকজন বলতো ছবিটা রাইখা দেন। কেউ আইসা বলতো আর করবি রাজনীতি। অনেক মানে অবস্থা খারাপ ছিল। আর কিছুদিন দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ওরা মারধর কইরা বসতে পারতাম না, একটু শোয়ার জন্য করতাম, তখন আবার ডাক করতাম, নিয়ে বলতো যে ওই বাসে আগুন জ্বালাইছিস কেন। আমি কিছুই জানি না, যে ওইখানে কি হয়েছে সেটাও জানি না। আমারে দিয়ে তারপরে মায়ের দিয়া বলতো, মানে স্বীকারোক্তি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। ওই বদ্ধ ঘরটায় কত দিচ্ছিলেন? ওইখানে আমি রিমান্ডে এসেও 7 দিন ছিলাম। আর এমনিতে একবার 12-13 দিন রাখছিল, ওইটা আমার ওয়াইফ খুঁজা পায়নি আমাকে। লাস্টে আমার সাথে একটা লোক দিছিল, উনি হয়তো বা অন্য কোনো মামলায় জড়িত ছিল। ওই লোকটা হুন্ডি ব্যবসা এরকম কিছু করতো। তো ওই সময় ডিবি হারুন সাহেব ছিল। তো ওই লোকটার নামটা আমার সঠিক জানা এখন মনে নেই, একটু দাঁড়িয়ে আছে ওনার। তো ওই হুন্ডি ব্যবসা করতো, ওনারে আমি আমার বাসার নাম্বারটা মুখস্থ করাইছিলাম। উনি আমার সাথে 2 দিন ছিল ডিবি অফিসে। তো ওনারে মুখস্থ করায় যে একটু মেসেজ দিবেন যে আমি এইখানটায় আছি। মানে জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। তার জন্য যে এত অত্যাচার করবে একটা গণতান্ত্রিক দেশে, এটা কিভাবে সম্ভব? সবার মৌলিক একটা অধিকার আছে, সবাই কথা বলতে পারবে, প্রেস ক্লাবের সামনে সবাই দাঁড়াইতে পারবে। সেই জায়গায় আমরা দাঁড়াইতেও পারিনি। আমাদেরকে যেভাবে মারা হয়েছে মনে হয় আমরা অনেক বড় কিছু, মানে দেশের
সব কিছু নষ্ট করে ফেলতেছি। আসলে আমরা আমাদের ভোটের অধিকার চাইতে গেছিলাম, তার জন্য আজকে আমাদের এই স্বৈরাচার সরকার, এই শেখ হাসিনা যেভাবে অত্যাচার করেছে, যেভাবে গুলি করে আমাদেরকে মারছে এই 17 বছরে, এগুলা নজিরবিহীন। আমি একটাই প্রত্যাশা করি, এই স্বৈরাচার সরকার যেভাবে দেশ চালাইছে এটার দরকার নেই। যেভাবে মানুষের গণতন্ত্রের ভোটের অধিকার ছিন্ন করছে মানুষের থেকে, এটার দরকার নাই। যেন সবাই কথা বলতে পারে এরকম একটা ব্যবস্থা করা হোক দেশে।